এইবার কি তাহলে সত্যি প্লেইং ইলেভেনের জায়গা পেতে চলেছে সঞ্জু? এইবার কি তাহলে সত্যি সত্যি জিম্বাবুয়ের আগেনস্টে খেলতে চলেছে সঞ্জু স্যামসন? কিন্তু খেলবে কার জায়গায়? অভিষেক শর্মার জায়গায় নাকি তিলক ভার্মার জায়গায়? কাকে ড্রপ করবে ভারত, অভিষেক শর্মাকে নাকি তিলক ভার্মাকে? যদি সঞ্জু স্যামসনকে নিয়ে আসে তাহলে তাকে কি ওপেনিং করাবে নাকি 3 নম্বরে খেলাবে? ঈশান কিষান কি রোল প্লে করতে পারে? আচ্ছা, অক্ষর পটেল নাকি ওয়াশিংটন সুন্দর? বাপুকে এবার ফাইনালি চান্স পাবে নাকি ওয়াশিংটন সুন্দরকে দিয়ে টিম আবার কন্টিনিউ করবে? আবার খবর বেরিয়ে আসছে যে রিঙ্কুর নাকি ফ্যামিলিতে একটা কিছু ইমার্জেন্সি প্রবলেম এসেছে, তাই রিঙ্কু আজকে প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড করেনি, সে বাড়ি ফিরে গেছে। তাহলে কি রিঙ্কু সময় মতন পৌঁছাবে নাকি রিঙ্কুর জায়গায় অন্য কেউ খেলতে পারে? মোট কথা বলতে গেলে কেমন হতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের প্লেইং ইলেভেন? কারণ এই ম্যাচটা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ, মানে এটাতেই হয় মরবো না হলে বাঁচবো। শুধু এটা নয় ভাই, এর পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের যে ম্যাচটা আছে আর কি, মানে এই দুটো ম্যাচই আমাদেরকে জিততেই হবে আমাদের সেমিফাইনালে এসে বেঁচে থাকার জন্যে। দেখো এখন আমাদের হাত থেকে পুরোপুরি কিছু বেরিয়ে যায়নি, এখন আমাদের চান্স আছে। যদি সাউথ আফ্রিকা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে 26 তারিখে, 26 তারিখে তো অ্যাবসলিউট সিনেমা হতে চলেছে ভাই। যদি 26 তারিখে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা, তাহলে তো আমাদের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি না হারতে পারে তাহলে ভারতের কি করে কি হবে? ভারতের এই যে নেট রান রেট বর্তমানে আছে মাইনাসে, এই নেট রান রেটটা প্লাস কিভাবে হতে পারে জিম্বাবুয়ের আগেনস্টে, আজ সেই নিয়ে আমরা কথা বলবো। কেমন একটা প্লেইং ইলেভেন হতে চলেছে, দলের কি খবর আছে? অভিষেক শর্মাকে দেখলাম অনেকক্ষণ ধরে আমাদের হেড কোচ অনেক কিছু বোঝাচ্ছে, মনে হয় এটাই বলছিল যে ভাই এবার পারফরমেন্স দে ভাই, না হলে এবার তুই বেরোনোর আগে আমাকে মনে হচ্ছে এরা তাড়িয়ে দেবে হেড কোচের পজিশন থেকে। যাই হোক, মজা করছি ভাই। অভিষেক শর্মাকে দেখলাম অনেকক্ষণ বোঝাচ্ছে, তারপর শুনলাম রিঙ্কু ইমার্জেন্সি বাড়ি চলে গেছে। তাহলে কেমন প্লেইং ইলেভেন ভারত একটা খেলাতে পারে, বা কেমন দলের কি খবর আছে, কেমন কি আবহাওয়া চলছে, আজ সেই নিয়ে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে সাবস্ক্রাইব করুন এখনো, মনে হচ্ছে আমার পুরনো লোকগুলো নয়, পুরনো লোকগুলো বলবে দাদা আমি তো সাবস্ক্রাইব করে রেখেছি। আরে গুরু, তোমাদেরকে থোড়ি বলেছি, তোমরা তো আমার শুন্টু মুন্টু গো। যারা সাবস্ক্রাইব করিনি আমি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে? আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। তা সবার প্রথমে আসা যাক রিঙ্কুর কাছে। হ্যাঁ, লাস্টের দিক থেকে শুরু করি। শোনা গেল ভাই, যে খবর এলো আর কি, যে রিঙ্কু সিং এর নাকি ভাই ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম হয়েছে। যতটা সম্ভব তার বাবার কিছু একটা হয়েছে, তার বাবা আই থিঙ্ক হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তার বাবাকে। এটা শোনা খবর ভাই, আমি কনফার্ম নয়। তবে হ্যাঁ, এটা শিওর যে সে আজকে যে প্র্যাকটিস সেশন ছিল সেটা অ্যাটেন্ড করেনি ভাই, তাকে আজকে প্র্যাকটিস সেশনে দেখা যায়নি এবং সে তুরন্ত বাড়ি ফিরে গেছে। কিছু তো একটা প্রবলেম হয়েছে। এবার দেখা যাক সে সময় মতন ফিরে আসতে পারে কি না। মনে তো হচ্ছে না আসতে পারবে বলে, কারণ আমাদের কাছে কালকে দিনটাই সময় আছে ভাই, পরশু দিনটাও সময় আছে। ম্যাচ শুরু হবে তোমার সেই 7টা থেকে, কিন্তু ততক্ষণে কি রিঙ্কু সিং আসতে পারবে? আর এলেও যদি কালকের প্র্যাকটিস সেশন অ্যাটেন্ড না করতে পারে, ওই একদিন প্র্যাকটিস করিয়ে কি ভারত খেলাবে? আমার তো মনে হচ্ছে না ভাই, কারণ রিঙ্কুর অলরেডি ফর্ম এইবারে খুব খাস যাচ্ছে না। একই তো টাইম পাচ্ছে না, ওকে একদম লাস্টে পাঠাচ্ছে, লাস্ট 10টা কি 12টা বল থাকতে। বাট আমরা যে রিঙ্কু দা ফিনিশারকে চিনি, সে লাস্টে এসে সেরকম ফিনিশিং কিন্তু করতে পারিনি এইবারে, মানে একদমই বাজে পারফরমেন্স গেছে রিঙ্কুর। তাই আমার তো মনে হচ্ছে না যে রিঙ্কু প্লেইং ইলেভেনে থাকতে চলেছে বা থাকতে পারে বলে। যাই হোক, দেখা যাক এবার কি হয়। এরপরই আসা যাক ওয়াশিংটন সুন্দর নাকি বাপু অক্ষর পটেল। 100% অক্ষর পটেল। যা ট্রোল হয়েছে ভাই, যা চাটন দিয়েছে একটা ম্যাচ হারার পরে, মানে কল্পনাও করতে পারিনি যে এত গাল কে ওদেরকে দেবে, মানে এত গাল খেয়েছে। দেখো আমি আগেই বললাম যে হারটা প্রবলেম নয়, ঠিক আছে? হার জিত খেলায় লেগেই থাকে, কিন্তু যেভাবে হেরেছে, যেভাবে মানে আর কি আমরা ফ্লপ হয়েছি, যেভাবে আর কি আমরা এক্সপোজ হয়েছি, সেইভাবে আমাদের যে চাটন পেয়েছে, এইবার তো ভাই বাপু আসতেই চলেছে। ভাইস ক্যাপ্টেনটাকে ড্রপ করে দিল, বলো দেখিনি। ওরা কেশব মহারাজকে খেলাতে পারলো আর আমরা কিনা অক্ষর প্যাটেলকে খেলাতে পারলাম না। এইবার তো 100% ভাই ওয়াসি আর কি থাকবে কিনা তা তো আমি বলতে পারছি না, কারণ রিঙ্কুর এখনো ডাউটফুল ব্যাপার আছে। তবে বাপুর জায়গায় 100% ফিরে আসছে। এরপরেই আসা যাক 3 নম্বরে, সেটা হচ্ছে তিলাকের কাছে। তিলক ভার্মা খুবই হাই চান্স ড্রপ হতে চলেছে, খুবই হাই চান্স ড্রপ হতে চলেছে। 1 নম্বর হচ্ছে পারফরমেন্স আর 2 নম্বর হচ্ছে টিমের কম্বিনেশন। অভিষেক শর্মা ড্রপ হওয়ার চান্স আমি খুব কমই দেখছি ভাই, যে অভিষেক শর্মা ড্রপ হতে চলেছে। হাই চান্স তিলক ভার্মা ড্রপ হতে চলেছে। আর তিলকের জায়গায় আসবে তোমার সঞ্জু স্যামসন, দিয়ে ওপেনিং করবে তোমার সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা। আর 3 নম্বরে খেলবে ঈশান কিষান। কেন? এবার সব বুঝিয়ে বলছি। দেখো প্রথমত যদি চলে আসে তিলকের কাছে, তিলকের ফর্ম সেরকম একটা খাস যাচ্ছে না, ঠিক আছে? তিলক খুবই একদম রানা বল খেলে ফেলছে। প্রথমে ভাই 16 বলে 25 রান, তারপরে 21 বলে 25 রান, তারপরে 24 বলে 25 রান, তারপরে 27 বলে 31 রান, আর তারপরে 2 বলে 1 রান। এক তো বাজে পারফরমেন্স। তার উপর ভাই আমাদের 3টি ওপরের দিকে লেফটি হয়ে যাচ্ছে। বাকি যে দলগুলো আসছে আমাদের বিপক্ষে, তাদের প্ল্যানিং করা খুব সহজ হয়ে যাচ্ছে, প্রচণ্ড সহজ হয়ে যাচ্ছে। ভারতের 3টে লেফটি দেখে তারা একটা অফ স্পিনার লাগিয়ে দিচ্ছে। মানে সে তুমি পাকিস্তানের বিপক্ষে আগাজিকে দেখো, বা তোমার নেদারল্যান্ডের বিপক্ষে ওই আরিয়ান দাতকে দেখো, বা সাউথ আফ্রিকার বিপক্ষে তোমার এই ইডেন মার্করামকে দেখো,
এইবার তোমরা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যাপ্টেন সিকান্দার রাজাকে দেখবে, তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুটুম রস্টেন চেসকে দেখবে, এরা খালি লাগিয়ে দেবে। এই জন্যে ভাই তোমার চেঞ্জটা হচ্ছে মেনলি যে তিনটি আমাদের টপ অর্ডারে সব কটা লেফটি হয়ে যাচ্ছে। এক তো তিলাকের পারফরমেন্স সেরকম আসছে না কো, তিলাক মানে ধরতে পারছে না কো ঠিক করে টিমটাকে, মানে যখন এক্সিলেট করার দরকার তখন হচ্ছে না আর কি। তিলাকের এক কথায় বলতে গেলে তিলাক সেরকম খাস লেভেলের পারফরমেন্স দিচ্ছে না, টিম অনেক ভরসা ওর ওপর দেখিয়েছে বাট হচ্ছে না ভাই, বুঝলে? তাই তিলক ভার্মা ড্রপ হচ্ছে আর তার জায়গায় আসতে চলেছে আমাদের সঞ্জু স্যামসন। দেখো সঞ্জু স্যামসনের এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে পারফরমেন্স সেরকম খাস আসেনি ভাই, কিন্তু সে শুরুয়াতটা ভালো করেছিল। একটা ম্যাচই খেলেছিল আই থিঙ্ক নেদারল্যান্ডের বিপক্ষে মনে হয় খেলেছিল সঞ্জু, 8 বলে 22 রান বানিয়েছিল 275 না 76 স্ট্রাইক রেটে। সেই দেখেই টিম ইমপ্রেস হয়েছে আর সেই জন্যই আমাদের সঞ্জু দলে আসছে। অভিষেক শর্মাও ড্রপ হয়ে যেত যদি আমাদের কাছে আর অপশন না থাকতো। অভিষেক শর্মাকে ড্রপ করালে তুমি ওপেনিং করাবে কাকে দিয়ে? আর ওপেনিংয়ের কে থাকছে? কেউ তো থাকছে না। আর এমনিতেও লেফটি রাইটি কম্বিনেশন মেনটেন হবে ওপেনিংয়ে, আমাদের খ্যাপার সাথে থাকবে সঞ্জুদা, 3 নম্বরে চলে আসবে ঈশান কিষান, 4 নম্বরে থাকবে ক্যাপ্টেন সাব। মানে লেফটি রাইটি কম্বিনেশন পুরোপুরি মেনটেন হবে। আর লেফটি রাইটি হলে কি হয় না ভাই, বাকি যে দলগুলো আছে তাদের প্ল্যানিং করতে একটু চাপ হয়, বুঝলে তো? মানে একভাবে একটা সমান হয় না, মানে ওই একটা উঁচু নিচু ভাব থাকে। আর তিনটি লেফটি হয়ে গেলে বা তিনটি রাইটি হয়ে গেলে একটু প্ল্যান করা সহজ হয়ে যায়। সেই জন্যই ভাই মেন কারণ আমাদের তিলক ড্রপ হতে চলেছে আর তার জায়গায় আসতে চলেছে আমাদের সঞ্জুদার সাথে অভিষেক ওপেনিং করবে আর 3 নম্বরে আসবে ঈশান কিষান। এবার হয়তো অনেকের মনে এটাও প্রশ্ন থাকতে পারে যে কেন ঈশান তো ভালোই করছিল ওপেনিংয়ে, একটা ম্যাচে খালি ডাক মেরেছে বলে ড্রপ করে দিচ্ছে। না ভাই, ঈশানকে 3 নম্বরে নিয়ে আসা হচ্ছে টিম কম্বিনেশনের জন্যে। কারণ ভাই কেসটা কি হচ্ছে দেখো, ঈশান খারাপ কিছু করেনি, একটাই ডাক মেরেছে ওপেনিংয়ে, বাট ওই কি হচ্ছে না, দুটো লেফটই হয়ে যাচ্ছে, ওই জন্যই ঈশান চলে আসবে 3 নম্বরে। আর আমাদের আগে যেমন ওপেনিং করতো ক্যাপ্টেন কেন সঞ্জুর সাথে তোমার অভিষেক শর্মা, সেরকমই ওপেনিং করবে। হ্যাঁ, অভিষেকেরও রান আসেনি, সেরকম রান আসেনি, 3টে ডাক মেরেছে আর এর আগের ম্যাচটাই ওই একবারে মানে ঠেলা গোঁজা রান হয়েছে, সেরকম খাস কিছু রান হয়নি। তাও ভাই আমাদের কাছে আর অপশন নাই। আর তাছাড়াও ওর ওপর টিম একটু বেশি ভরসা দেখাচ্ছে, তিলাকের দিকে কম দেখাচ্ছে এই কারণেই, কারণ সেখানে আমাদের অপশন আছে বাট অভিষেকের দিকে অপশন নাই। তা মোটামুটি বলার বক্তব্য হলো এরকমই যে হাই চান্স তিলাক ড্রপ হচ্ছে আর সেই জায়গায় আসছে সঞ্জু স্যামসন। আচ্ছা, তারপরেই হচ্ছে তোমার আকসারদার জায়গায় ফিরে আসছে ওয়াসি, ড্রপ হচ্ছে। এবার ড্রপ হচ্ছে বলতে ওয়াসি দলই থাকবে মনে হচ্ছে, সে খেলতে পারে তোমার ইয়ের জায়গাতে, আমাদের রিঙ্কুর জায়গাতে, কারণ রিঙ্কুর ম্যাটারটা এখনো ক্লিয়ার নয়। এক তো সে বাড়ি গেছে আর তার উপর তারও পারফরমেন্স সেরকম আসছে না। তাই মোটামুটি এই দুটোই আমি টিমে চেঞ্জ দেখতে পাচ্ছি, বাকি সেরকম কোনো বড় চেঞ্জ আর দেখা যাচ্ছে না। এরপরেই আরেকটা যেটা খবর শোনা যাচ্ছিল যে ইয়ের জায়গায় তোমার আর কি আরশদীপের জায়গায় ইয়েকে খেলাতে পারে, কুলদীপ যাদবকে। এটা আমার মনে হচ্ছে না ভাই, কারণ আমাদের স্পিনার অলরেডি হচ্ছে। দেখো অভিষেক একটা পার্ট টাইম স্পিনার থাকছে আমাদের কাছে, এছাড়াও আমাদের আকসারদা হয়ে যাচ্ছে, ভরুণদা হয়ে যাচ্ছে, দুটো স্পিনার আমাদের থাকছে, ঠিক আছে। এরপরে যদি ওয়াসি খেলে ইয়ের জায়গায়, রিঙ্কুর জায়গায়, তাহলে আমাদের 3টে স্পিনার অলরেডি হয়ে যাবে। তারপরেও আমার মনে হয় না যে আরশদীপের জায়গায় কুলদীপকে খেলাবে, ঠিক আছে। হ্যাঁ, চেন্নাই অর্থাৎ চেপক অবভিয়াসলি স্পিন ট্র্যাক হয়, বাট এইবারে চেন্নাই সেরকম স্পিন হয়নি, যতটা হাই লেভেলের স্পিন হয় সেই লেভেলের স্পিন হয়নি। তাই আমার মনে হচ্ছে না যে কুলদীপ আসতে চলেছে বলে, ঠিক আছে। আপাতত তোমরা ধরে রাখো প্লেইং 11 কিছুটা এরকমই হতে চলেছে। অভিষেকের সাথে সঞ্জু ওপেনিং, 3 নম্বরে ঈশান, 4 নম্বরে ক্যাপ্টেন সাহেব। আমাদের ক্যাপ্টেন সাহেব একটু ওপরের দিকে আসতে পারে। ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আই থিঙ্ক 2025-এ মনে হয় 3 নম্বরে হেভি পারফরমেন্স দিয়েছিল ভাই, 3 নম্বরেই তো। যাই হোক, হ্যাঁ 3-এই আমার যতটা মনে আছে, আমি যদি ভুল বলে আমি একটু কারেকশন করে দেবে কমেন্টে। 3 নম্বরে ক্যাপ্টেন কি পারফরমেন্স দিচ্ছিল, এইবারে খালি 4ই আসছে, খালি তিলাককেই পাঠাচ্ছে 3-এ। কেন ক্যাপ্টেন কেন? যেহেতু দেখছো ওপরে দুটো আমাদের অলরেডি লেফট হ্যান্ডার আছে, তাহলে যখনই একটা উইকেট পড়ছে তুমি চলে আসো না 3 নম্বরে, 4 নম্বরে তিলাককে পাঠাও, লেফটি রাইটি মেনটেন করো না। 3টে পরস্পর লেফটি করে দিচ্ছে ভাই, এটাতেই চাপ হয়ে যাচ্ছে। তাই আমি বলছি যে দেখো এই যে আমাদের অভিষেক আর সঞ্জু আছে, অভিষেকের যদি পড়ে যায় তাহলে সেই জায়গায় তুমি এসো, আর যদি সঞ্জুর পড়ে যায় তাহলে সেই জায়গায়, না ভুল হয়ে গেল, অভিষেকের যদি পড়ে যায় তাহলে সেই জায়গায় তুমি ইয়েকে পাঠাও, ঈশানকে পাঠাও 3 নম্বরে। আর যদি সঞ্জুর পড়ে যায় তাহলে তুমি এসো, মানে লেফটি রাইটিটা মেনটেন করো, তাহলে তো ভালো হয় না। যাই হোক, আমাদের অভিষেকের সাথে সঞ্জু ওপেনিং, 3 নম্বরে ঈশান আপাতত, 4 নম্বরে ক্যাপ্টেন সাহেব, 5 নম্বরে দুবেদা, 6 নম্বরে হার্দিকদা, 7 নম্বরে আকসারদা, 8 নম্বরে ওয়াসিদা, ঠিক আছে। 9 নম্বরে এরপরে ভরুণদা, 10 নম্বরে বুমরাদা, 11 নম্বরে কুলদীপদা। তাই এরকমই কিছুটা হতে চলেছে আমাদের প্লেইং 11। বাকি এটা কনফার্ম না, এরপরে আরও আলোচনা হবে, ঠিক আছে। এটা জাস্ট তোমাদেরকে একটা দিলাম হাওয়া। খুবই এখন ড্রেসিং রুমে মারামারি চলছে, অভিষেক শর্মাকে নিয়ে কমই চলছে, বেশিরভাগ চলছে তিলক ভার্মাকে নিয়ে। একটা দল বলছে তিলক ভার্মাকে সাপোর্ট করো, আর একটা দল বলছে যে না তিলক ভার্মাকে ড্রপ করো, তিলক ভার্মার দ্বারা হচ্ছে না। আর পার্সোনালি আমারও মতে বলে যে তিলক ভার্মাকে এবার
এবার বসিয়ে দিতে হবে, কারণ সেই লেভেলের পারফরমেন্স তিলকদার আসে না, বুঝলে তো। কোচ সাহেব তো অনেকক্ষণই দেখলাম অভিষেককে বোঝালো, কী ব্যাপারে বোঝাচ্ছিল ওপরওয়ালাই জানে, ব্যাটিং নিয়েই বোঝাচ্ছিল মনে হয় যে তোর ওপর এত ভরসা দেখাচ্ছি ভাই, কিছু তো একটা কর তুই। এইবার মনে হয় অভিষেক ভালো পারফরমেন্স দিতে চলেছে, ঠিক আছে। এইবার আসা যাক নেট রান রেটে। দেখো নেট রান রেট তো আমাদের বিশাল মাইনাস হয়ে আছে ভাই, আমরা 3 নম্বরে আছি বর্তমানে টেবিলে। ওয়েস্ট ইন্ডিজের আছে 5.35 প্লাস, আচ্ছা সাউথ আফ্রিকার প্লাস এই 3.80, ইন্ডিয়ার -3.80 আর জিম্বাবুয়ের -5.35। এটা হচ্ছে নেট রান রেট। এটা যদি আমাদেরকে প্লাস করতে হয় তাহলে তোমার এই ইয়ের আগেনস্টে, এই যে জিম্বাবুয়ের আগেনস্টে আছে, যদি আমরা টস জিতি তাহলে আমাদেরকে প্রথমে 200 লাগাতে হবে ব্যাটিং করে, মানে যদি ব্যাটিং করি তাহলে 200 লাগিয়ে দিয়ে সেটা 123 এদেরকে অল আউট করে দিতে হবে। আর যদি ফার্স্টে বোলিং করি তাহলে এদেরকে 120তে আটকে দিতে হবে, দিয়ে 8.4 ওভারে সেই রানটা আমাদেরকে চেস করে দিতে হবে। আর আমার ফুললি ভরসা আছে যে এটা আমাদের টিম পারবে করতে, সেই অ্যাবিলিটিটা তো আছে ভাই। একটা ম্যাচ হেরেছে অতদিন 17টা না 18টা আমাদের সমানে জেতার রেকর্ড ছিল, সেই জায়গাতে একটা ম্যাচ হেরেছে, লোকে কি ট্রোল করছে। আর ট্রোল করার মতনই যে ম্যাচটা হেরেছে, এক হচ্ছে ভাই ফাইট দিয়ে হারা, আর এক হচ্ছে মানে কোনো একটা যেন ক্লু পাওয়া যাচ্ছে না, সব জায়গা থেকে আমরা এক্সপোজ হয়ে যাচ্ছি যে আমরা একটা পাটা পিচের প্লেয়ার, কেউ দাঁড়াতে পারছে না, কেউ খেলতে পারছে না ঠিক করে, সেই জন্যই আর কি মানুষ বেশি চেটেছে। বাট পার্সোনাল লেভেলে কেউ কাউকে ট্রোল করো না জানো। হ্যাঁ, তো এই হচ্ছে ক্যালকুলেশন। যদি এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় সাউথ আফ্রিকা তাহলে এই ক্যালকুলেশনের দরকার নেই, দুটো ম্যাচ জিতলেই হবে, জিততে হবে কিন্তু, হারতে পারি না আমরা এখান থেকে একটাও যদি হেরেছি তাহলে বাড়ি পানে হাঁটা মারতে হবে, হারা আমাদের কাছে অপশন নাই, মোটেই হারা যাবে না, দুটোই জিততে হবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় সাউথ আফ্রিকা তাহলে তো খুবই ভালো হবে, আর যদি না হারতে পারে তাহলে প্রে করে যেন সাউথ আফ্রিকায় দুটো হেরে যায়, তাহলেও আমরা কোয়ালিফাই করে যাব। আচ্ছা যদি সবাই জেতে তাহলে ভাই মানে সবাইকারে যদি দুটো করে 4টে করে পয়েন্ট হয়ে যায় তাহলে সেখানে ভারতকে বড় বড় মার্জিনে জিততে হবে, মানে মিনিমাম 180 প্লাস, এই তোমার ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে মিলিয়ে দুটো টিমকে মিলিয়ে 180 প্লাস রানে আমাদেরকে জিততে হবে, তবে গিয়ে আমরা নেট রান রেটের দিক থেকে কোয়ালিফাই করতে পারবো। তাই উপরবেলার কাছে তো একটাই প্রে করবো যেন ভাই সাউথ আফ্রিকা হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। দিনের বেলায় ম্যাচ আছে, আহমেদাবাদের ম্যাচ, সাউথ আফ্রিকা ভালো খেলেছে ওইখানে, অনেকদিন ধরে খেলছে, এটাই প্রে করবো যেন ভালোভাবে ওরা পারফরমেন্স দেয়। বাকি ওরা যদি হেরে যায় তাহলে আমাদের রাস্তা চাপ হয়ে যাবে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।